Today we are going to discuss about reversible and irreversible process. এটা নিয়ে আগেই আলোচনা করেছি, তাও আরেকবার করে তারপরে আমরা হিট ইঞ্জিনে যাচ্ছি। দেখ অলরেডি লেখা আছে reversible process is one which can be retracted in opposite direction by changing the external conditions infinitesimally. তার মানে এটা কি? আমি যদি কোনো একটা ইনিশিয়াল স্টেট আই থেকে ফাইনাল স্টেটে যাই, আগেই বলেছি প্রত্যেকটা স্টেট হতে হবে ইকুইলিব্রিয়াম স্টেট। ইকুইলিব্রিয়াম গুলো আবার তিন প্রকারের হতে পারে। তার মানে ইকুইলিব্রিয়াম স্টেটের সব রকম কন্ডিশন মেনে যদি আমি একটা ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাই, তাহলে ফাইনাল থেকে ইনিশিয়ালি আসার জন্যও আমার এক্সটার্নাল প্যারামিটার আমি আই থেকে এফ যেভাবে গিয়েছিলাম সেটা চেঞ্জ হওয়া চলবে না। মানেটা কি আমি বোঝানোর চেষ্টা করছি। দেখ, ধর সাপোজ ওয়ার্কিং সাবস্টেন্স ইন এ রিভার্স প্রসেস পাসেস থ্রু অল দ্য স্টেজেস as in the direct process, যখন আমি আই থেকে এফ এ গিয়েছিলাম, in such a way that all changes occurring in the direct process are exactly repeated in the opposite order and inverse sense, and no changes are left in any of the bodies participating in the process or in the surroundings. মানে আগে যদি আমি অ্যাডিয়াবেটিক বা আইসোথার্মাল এর মধ্যে দিয়ে যাই, তাহলে পরেও যদি আমি আইসোথার্মাল এক্সপ্যানশন যাই, তখন প্রসেসটা যদি আমি রিভার্স করে দিই, তাহলে কি হবে? আইসোথার্মাল কম্প্রেশন। যখন আমি অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনের মধ্যে দিয়ে যাই, তাহলে রিভার্স প্রসেসটা কি হবে? অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। এটা বলতে চাইছি, মানে যেই প্রসেসের মধ্যে দিয়ে আমি ডাইরেক্ট প্রসেসে গো থ্রু করেছি, আমার ইনভার্স প্রসেসটা মানে যখন আমি উল্টো দিকে যাব, তখনও সেম এক্সটার্নাল কন্ডিশন আমাকে ফলো করতে হবে। Say for example, if heat is absorbed by the substance in any of the direct process, the same quantity of heat will be given out or by it or in the inverse process. এই যে দেখ লিখেছি আমি, কোনো একটা প্রসেসে যদি হিট অ্যাবজর্বড হয় ডাইরেক্ট প্রসেসে, তাহলে তার উল্টো প্রসেসটাই হতে হবে কি? হিট গিভেন আউট, মানে এক্স্যাক্টলি অপোজিট হতে হবে রিভার্স প্রসেস। ঠিক আছে? দিজ আর অল দ্য characteristics or features of reversible process. আচ্ছা, তাহলে heat absorbed, heat given out in the direct process and in the reverse process. Thus there is no wastage, এটা খুব important, there is no wastage or loss of energy at all in the reversible process. Reversible process হতে হলে আমার এনার্জির কোনো লস হওয়া চলবে না। যেই অ্যামাউন্ট অফ এনার্জি এখান থেকে আমার বেরিয়ে গিয়েছিল সেই অ্যামাউন্টই ঢুকবে, বা যেই অ্যামাউন্ট অফ হিট ঢুকেছিল সেই অ্যামাউন্টই বেরোবে। ঠিক আছে? মনে থাকবে, there is no wastage or loss of energy at all in the reversible process. আচ্ছা, তার উল্টোটা কি তাহলে? আচ্ছা, উল্টোটা একটু পরে বলছি, আগে রিভার্সিবলটা টোটালটা শেষ করে নি। তাহলে কি হলো? all the stages of the direct process are retracted in the opposite direction and inverse order. Hence, the infinitesimally slow isothermal expansion and compression, when carried out very slowly, নাম থেকেই বোঝা যাচ্ছে কোয়াসি স্ট্যাটিক, মানে প্রত্যেকটা স্টেপ ইকুইলিব্রিয়াম স্টেটের মধ্যে দিয়ে খুব স্লোলি আমরা এগিয়েছি। তাহলে infinitesimally slow isothermal expansion and compression of a gas is a reversible process. In fact, all isothermal and adiabatic operations are reversible when carried out very slowly. So what are the ideal conditions to have reversible process? The first one is the pressure and the temperature of the working substance must not differ appreciably from those of all the surroundings at any stage of the cycle of operation. The pressure and temperature of the working substance must not differ appreciably from those of the surroundings at any stage of the cycle of operation. যে সাইকেলটা চলছে তার মধ্যে কোন রকম প্রেসার টেম্পারেচার চেঞ্জ হওয়া চলবে না। সেকেন্ডটা কি? all the processes taking place in the cycle of operation must be infinitesimally slow.
থার্ডটা কি, দ্য ওয়ার্কিং পার্টস অফ দ্য ইঞ্জিন মাস্ট বি কমপ্লিটলি ফ্রি ফ্রম ফ্রিকশন। ফ্রিকশন হলে এনার্জি লস হবে, আমি আগেই বলেছি কোনো এনার্জি লস হওয়া চলবে না রিভার্সিবল প্রসেসে। ফোর্থটা, there should not be any loss of energy due to conduction, convection or radiation during the cycle of operation. তাপ যে তিনটে পদ্ধতিতে ডিসিপেট করে সেই তিনটের কোনোটাই হওয়া চলবে না, কন্ডাকশন, কনভেকশন অর রেডিয়েশন ডিউরিং দ্য সাইকেল অফ অপারেশন। তাহলে এই চারটে যদি বেসিক ক্যারেক্টার মেনে চলে তাহলে সব প্রসেস গুলোই রিভার্সিবল হবে। কিন্তু মজাটা হচ্ছে ইন নেচার অল চেঞ্জেস আর ইররিভার্সিবল। ইন নেচার মানে আমরা চোখে যেগুলো দেখতে পাচ্ছি সব প্রসেস গুলো হচ্ছে ইররিভার্সিবল। কারণ কি, কারণ হচ্ছে দ্য কন্ডিশনস ফর থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, কি কি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম আছে, মেকানিক্যাল, থার্মাল অর কেমিক্যাল, আর নট স্যাটিসফাইড বিকজ দ্য ন্যাচারাল প্রসেস ডাজ নট টেক প্লেস কোয়াসিস্ট্যাটিক্যালি, খুব স্লোলি হয় না যে কোনো ন্যাচারাল প্রসেস যেটা আমরা চোখের সামনে দেখতে চাই। আর সেকেন্ডটা হচ্ছে ডিসিপেটিভ এফেক্টস, যেটা আমি বলছিলাম, সাচ অ্যাজ ফ্রিকশন হতে পারে, ভিসকসিটি হতে পারে, ইনইলাস্টিসিটি, ইলেকট্রিক রেজিস্ট্যান্স, এডি ফর্মেশন, এগুলো হচ্ছে সব ন্যাচারাল প্রসেসের তোর ইররিভার্সিবল হওয়ার কারণ। এই ডিসিপেটিভ এফেক্ট গুলো আমার রয়ে গিয়েছে। আমি যখন পেন্ডুলামকে ঝোলাই তখন উপরে যেই জায়গা থেকে হ্যাং করা আছে সেখানে অলওয়েজ একটা ফ্রিকশন কাজ করছে। আমি যখন বলকে একটা জেলি বা ভিসকাস ফ্লুইডের মধ্যে দিয়ে ছাড়ছি তখন একটা ভিসকসিটি কাজ করছে। ঠিক আছে, দুটো পার্টিকেল যখন কোলাইড করছে তার মধ্যে একটা ইনইলাস্টিসিটি কাজ করছে। ইলেকট্রন যখন মুভ করছে মেটাল বা কোনো সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে সেখানে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স প্লে করছে। ঠিক আছে, যখন কারেন্ট মুভ করছে কোনো কয়েলের মধ্যে দিয়ে সেখানে এডি কারেন্ট ফর্মেশন আছে। তাহলে প্রত্যেকটাই হচ্ছে ন্যাচারাল প্রসেসকে কোনো না কোনো ভাবে রিভার্সিবল হতে বাধা দিচ্ছে। এবং এগুলো সব হচ্ছে ডিসিপেটিভ এফেক্টস, মানে যে অ্যামাউন্ট অফ যাচ্ছে তো ডিসিপেশনের পরে আলটিমেটলি আমার নেট অ্যামাউন্টটা অনেক কমে যাচ্ছে। তাহলে রিভার্সিবল হচ্ছে আমি থার্মোডাইনামিক্সের যে ডেরিভেশন গুলো কষবো সবগুলো ধরে নেব রিভার্সিবল, কিন্তু বাস্তবটা হচ্ছে নেচারে অল চেঞ্জেস আর ইররিভার্সিবল। কারণগুলো এই এই দুটো পয়েন্টে আমি লিখে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট এই রিভার্সিবল ইররিভার্সিবিলিটির মধ্যে ডিফারেন্সটা বুঝে রাখা। ঠিক আছে, বল কারো কোনো সমস্যা থাকলে। কারো কোনো সমস্যা থাকলে বল। আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমি কুইকলি হিট ইঞ্জিনে ঢুকে যাচ্ছি। আচ্ছা, হিট ইঞ্জিনস any practical machine which converts heat into mechanical work is called heat engine. Any practical machine which converts heat into mechanical work is called heat engine. তার মানে এটা আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কে কিভাবে ফলো করছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কে কিভাবে ফলো করছে? কি হলো, কেউ কিছু বলছে না কেন? তো স্যার এক শক্তিকে আরেক শক্তিতে রূপান্তরিত করছে। সেটা শক্তি তো বুঝলাম, কিন্তু ফার্স্ট লয়ে তো আরেকটা টার্ম ছিল। হিটের কিছুটা পোর্শন ইন্টারনাল এনার্জি আর বাকিটা ওয়ার্ক ডান। হ্যাঁ, তাহলে ইন জেনারেল কি, ওয়ার্ক of any kind, that is W, may be done upon a system in contact with a heat reservoir, giving rise to a flow of heat, that is Q, with no change in the state of the system, which simply functions as an intermediary. So the first law of thermodynamics always gives us W equals to Q. যদিও এটা ছিল না, কিন্তু এখানে ধরে নেওয়া হলো আমার যে no change in the state of the system,
চেঞ্জ ইন স্টেট অফ দ্য সিস্টেম যদি হয়, তাহলে তোর কি হলো, ডিইউটা এখানে কোনো কাজ করছে না, ঠিক আছে, ডিইউটা এখানে রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, দেয়ারফর ডব্লিউ ইকুয়ালস টু কিউ হয়ে যাচ্ছে। So the first law of thermodynamics dictates W equals to Q. Thus the entire work can be converted completely into heat and further it can be continued indefinitely. হয় ওয়ার্ক ডানটা কমপ্লিটলি হিটে কনভার্ট হচ্ছে বা হিটটা থেকে ওয়ার্ক ডান করছে। যেহেতু স্টেট অফ দ্য সিস্টেম আমি চেঞ্জ করিনি, সেই জন্য ডিইউ এখানে বিকামস রিডান্ডেন্ট। ঠিক আছে, তাহলে কি বললাম, হিট ইঞ্জিনস ইন দেয়ার অপারেশন absorb heat at higher temperature, converts part of it into mechanical work and rejects the remaining heat at a low temperature. So in this process a working substance is used. Suppose in case of steam engine কি হয়, এই যে দেখিয়েছি দেখ, in case of steam engine, স্টিম ইঞ্জিনে আমার ওয়ার্কিং সাবস্টেন্স কি থাকবে, ওয়াটার ভেপার, নাম থেকে বোঝা যাচ্ছে স্টিম। একইভাবে যদি যে কোনো রকম গ্যাস ইঞ্জিন হয়, তাহলে ওয়ার্কিং সাবস্টেন্স হবে এনি কাইন্ড অফ কম্বাসেবল মিক্সচার অফ গ্যাসেস। সো এনি হিট ইঞ্জিন, দ্য ওয়ার্কিং সাবস্টেন্স গোস থ্রু সার্টেন চেঞ্জেস অফ প্রেসার, ভলিউম and temperature and then returns to its initial state. So the complete changes through which the working substance undergoes from the initial state and back to the starting state constitute one cycle of operation. একটা আই থেকে এফ এ গেল, এফ থেকে আই এ এলো, টোটালটা একটা সাইকেল কমপ্লিট করবে। তাহলে এটা এই ছবিটা থেকে আমি, আচ্ছা পরে যাচ্ছি ছবিতে, আগে আমি মোটামুটি বলে নিই। আচ্ছা, যে কোনো হিট ইঞ্জিন কিভাবে আমি তার এফিসিয়েন্সি বের করতে পারি, সেটা হচ্ছে এইটা ডেফিনেশন অফ এফিসিয়েন্সি হচ্ছে দ্য এফিসিয়েন্সি ইটা, এই যে দেখ ডেফিনেশন অফ এফিসিয়েন্সি, যে কোনো হিট ইঞ্জিনকে কি মানে কেমন এফিসিয়েন্সির হিট ইঞ্জিন তৈরি হলো বা বানিয়েছি, অলওয়েজ এইরকম একটা কোয়ান্টিটি দিয়ে মাপা হয়। এফিসিয়েন্সিকে অলওয়েজ ইটা দিয়ে ডিনোট করা হয়। ইটাটা কি, ইটা অফ এ হিট ইঞ্জিন is defined as the ratio of the mechanical work by the engine in one cycle to the heat absorbed from the high temperature source. Thus eta is equals to Q1 minus Q2 divided by Q1, where Q1 টা হচ্ছে heat absorbed from the source at high temperature, Q2 টা হচ্ছে, আচ্ছা এইটার দিকে তাকা, এই ছবিটার দিকে তাকা, এটাকে বলে হিট ইঞ্জিনের স্কিম্যাটিক ডায়াগ্রাম। উপরেরটা হচ্ছে হিট রিজার্ভার, হিট রিজার্ভার মানে হচ্ছে টেম্পারেচারটা খুব হাই সারাউন্ডিংস এর থেকে। নিচেরটা হচ্ছে কোল্ড রিজার্ভার, অনেক সময় সিঙ্ক বলে, যার টেম্পারেচারটা হচ্ছে লো। আর এই মাঝে এই গোলটার ভেতরে ওয়ার্কিং সাবস্টেন্স আছে। ওয়ার্কিং সাবস্টেন্সটা কি করছে, হিট রিজার্ভার থেকে একটা অ্যামাউন্ট অফ হিট Q1 গ্রহণ করছে, Q2 কোল্ড রিজার্ভারে বর্জন করছে, এবং এই দুটো ডিফারেন্স দিয়ে ও ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম করছে। কি বুঝলাম? কি বুঝলাম বল? Q1 টা কি? কেউ একজন বল। Higher temperature. না, টেম্পারেচার তো T1 আর T2। Oh, এটা হচ্ছে হট রিজার্ভার, hot reservoir. নিচেরটা হচ্ছে কোল্ড রিজার্ভার। এটার টেম্পারেচার T1, এটার টেম্পারেচার T2। Q1 টা হচ্ছে অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্বড বাই দ্য সিস্টেম, Q টা হচ্ছে অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্বড বাই দ্য সিস্টেম, মানে এক্ষেত্রে এই গোল মানে ওয়ার্কিং সাবস্টেন্স ভেতরে যে গ্যাস আছে সেইটা। Q2 টা কি, অ্যামাউন্ট অফ হিট রিজেক্টেড বাই ইট। আর W টা কি, নেট হিট, নেট ওয়ার্ক পারফর্মড বাই দ্য সিস্টেম।
নেট ওয়ার্ক পারফর্মড বাই দ্য সিস্টেম। তাহলে দেখ ইনপুট আমার কি আছে Q1 আর আউটপুট কি আছে Q2 প্লাস W। তাহলে W টা কি হয়ে গেল? work done by the system. না না সেটা বলিনি, আমি এক্সপ্রেশনটা বলতে চেয়েছি। Q1 শুধু হচ্ছে গ্রহিত হচ্ছে, বর্জিত হচ্ছে কি? বর্জিত মানে এই ক্ষেত্রে Q2 plus হচ্ছে আর তার বাইরে W হচ্ছে। তাহলে Q1 ইজ ইকুয়ালস টু হচ্ছে Q2 প্লাস Q2 W। plus W. তাহলে W ইকুয়ালস টু কি? Q2 minus Q1. ভালো মতো বলো। Q1 minus Q2. Q1 minus অবশ্যই Q2. তাই, Q1 টা তো বেশি, এটা তো হিট Q1 minus Q2. Q1 এর ম্যাগনিটিউডটা তো বেশি, কারণ এটা T1 টেম্পারেচার থেকে তাপ গ্রহণ করছে, আর হুম। কোল্ড রিজার্ভারের টেম্পারেচার তো কম, সুতরাং কম তাপ বর্জন করছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ 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 স্যার। তাহলে দেখ এইটা, এই যে এই সিস্টেমটার উপরে আবার ভালো মতো বোঝার চেষ্টা কর। এফিসিয়েন্সি আমার কিভাবে ডিফাইন করা আছে? এফিসিয়েন্সি ডিফাইন করেছে হচ্ছে, সরি, Q1 minus Q2 by Q1. হ্যাঁ, এফিসিয়েন্সি কিভাবে ডিফাইন করেছি আমি? ইটা দিয়ে, ঠিক আছে? ইটা ইকুয়ালস টু কি বলেছি? Q1 minus Q2 by Q2 Q1. by Q1. থার্মাল এফিসিয়েন্সিকে অলওয়েজ বলা হয় ওয়ার্ক আউটপুট ডিভাইডেড বাই হিট ইনপুট। এই যে দেখ লেখা আছে ওয়ার্ক আউটপুট ডিভাইডেড বাই হিট ইনপুট। সাপোজ একটা ছাত্র বা ছাত্রীর এফিসিয়েন্সি কত, আমি কিভাবে বুঝবো? পরীক্ষায় কত পেয়েছে ডিভাইডেড বাই কতর মধ্যে পরীক্ষা হয়েছে, এইভাবে তো। হ্যাঁ হ্যাঁ পার্সেন্টেজ অফ মার্কস কিভাবে পেয়েছে সেটা দিয়ে এফিসিয়েন্সি বুঝবো। এইরকম হিট ইঞ্জিনটা দিয়েও কিভাবে বুঝবো? আউটপুট ও কি করেছে W ডিভাইডেড বাই ও কি হিট ইনপুট নিয়েছে, মানে Q1। ঠিক আছে, মাথায় থাকবে? তাহলে দেখ ওয়ার্ক আউটপুট হচ্ছে আমার কি W, W. আর হিট ইনপুট হচ্ছে আমার Q1। Q1. Q1. তাহলে W হচ্ছে আবার Q1 মাইনাস Q2 Q1 minus Q2. ডিভাইডেড বাই Q1। তাহলে কি পাওয়া গেল? 1 মাইনাস Q1 Q2 বাই Q2 by Q1. তাহলে ইটা, যেটাকে আমি বলেছি থার্মাল এফিসিয়েন্সি অফ দ্য হিট ইঞ্জিন ইজ এইটা 1 মাইনাস Q2 বাই Q1। এটাই যদি কেউ পার্সেন্টেজে বের করতে চায় তাহলে কি লিখবে? এই ইনটু 100 দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে এই 100 দিয়ে গুণ করা আছে, এই এক্সপ্রেশনটার দিকে তাকিয়ে বল, এটা কি কখনো 100% হতে পারে? এটা কি কখনো 100% হতে পারে? না। না। কেন? one minus আছে, হুম, স্যার ওই তো Q2 এক by এর থেকে তো Q1 কমই কখনো হবে। 0 হবে না। কি হবে না? 0। 0 আবার কিভাবে হবে? ওইটা যদি 0 Q2 by Q1 যদি 0 হয় তখনই তো 100% হবে। আরে বাবা 0 কিভাবে হবে? এটা তো ফিজিক্যাল কোয়ান্টিটি, হিট গ্রহণ করছে হিট বর্জন করছে, 0 হওয়ার ব্যাপারটা কোত্থেকে আসছে? ম্যাথমেটিক্যাল ভাবলে হবে না, ফিজিক্যালি ভাবতে হবে। বল কেউ একজন, ইটা উইল অলওয়েজ বি লেস দ্যান ইউনিটি, হোয়াই? বাই Q1 আছে বলে। Q1 তো greater than Q2. হ্যাঁ
Q1 always greater than Q2, so Q2 by Q1 will always be less than 1. less than 1 একটা সাপোজ 0.4, তাহলে 1 মাইনাস 0.4 হচ্ছে 0.6 ইন্টু 100 মানে 60% এফিসিয়েন্সি সেটা। হ্যাঁ, that will be never 100%. থিওরিটিক্যালি Q2 টা অলওয়েজ হচ্ছে Q1 এর থেকে লেস, সেই জন্য ওটা 1 এর থেকে বাদ গেলে অলওয়েজ লেস দেন ইউনিটি হবে। কিন্তু ফিজিক্যালি কি, ফিজিক্যালি এই যে ইটাটা অলওয়েজ লেস দেন ইউনিটি হচ্ছে, এইটা কি ইজ ইট ডিউ টু ইরিভার্সিবিলিটি অফ দ্য থার্মাল প্রসেস? বা আমি যদি তৈরি করতে পারতাম এরকম হিট ইঞ্জিন দ্বারা যারা এফিসিয়েন্সি 100%, তাহলে সেটা দিয়ে অনেক কাজ করা যেত, ম্যাক্সিমাম পসিবল এফিসিয়েন্সি। তার মানে এটা বোঝার জন্য আমাকে বুঝতে হবে আন্ডার হোয়াট কন্ডিশনস শুড আ হিট ইঞ্জিন অপারেট, আরেকটা হচ্ছে হ্যাজ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স টু প্লে আ রোল ইন ইট। সো এইটার উপরে ডিপেন্ড করে সাদি কার্নোট বলে একজন সায়েন্টিস্ট ফার্স্ট 1824 হয়তো এখানে আছে, এই যে একটা ইঞ্জিনের নকশা দিল, সেটাকে আমরা তার নামানুসারে কার্নট ইঞ্জিন বলে জানি, and solve the problem of maximum attainable thermal efficiency of a heat engine. He recognized that for maximum efficiency, a heat engine should be thermodynamically reversible. আবার বলছি, he recognized that for maximum efficiency, a heat engine should be thermodynamically reversible. The simplest reversible cycle is due to Carnot. ঠিক আছে, সেটাকে তার নামানুসারে আমরা কার্নট সাইকেল বলবো, এবং এর এফিসিয়েন্সি সমস্ত হিট ইঞ্জিনের মধ্যে ম্যাক্সিমাম। কি থাকে, চারটে পরপর স্টেপ দেখানো আছে। প্রথমটা হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন, পিস্টনটা যখন উপরের দিকে উঠছে, যদি টি ভি কিউ এক্সটার্নাল প্যারামিটার গুলো সেম রেখে আইসোথার্মালি আমি গ্যাসটাকে এক্সপ্যান্ড করি, তাহলে কি হবে? ছবি থেকে দেখ, বাইরের এক্সটার্নাল প্যারামিটার কিপিং কনস্ট্যান্ট, আমি খুব কোয়াসিস্ট্যাটিক্যালি আইসোথার্মালি গ্যাসটাকে এক্সপ্যান্ড করছি, তাহলে কি হবে? বাইরে থেকে হিট সিস্টেমে প্রবেশ করবে। বুঝতে পারছিস? ছবি থেকে তাকিয়ে দেখ, এইটা হচ্ছে একটা সিলিন্ডার আছে, এই যে এইটা, এর ভেতরে হচ্ছে হলুদটার মধ্যে ওয়ার্কিং সাবস্টেন্স আছে। এই সিলিন্ডারটা কি করা আছে, একটা পারফেক্টলি নন কন্ডাক্টিং ওয়াল আছে, আর পারফেক্টলি কন্ডাক্টিং বেস আছে, আর আছে হচ্ছে পারফেক্টলি নন কন্ডাক্টিং পিস্টন হুইচ মুভস উইদাউট ফ্রিকশন ইন দ্য সিলিন্ডার। সো দ্য সিলিন্ডার কন্টেইনস 1 mole of perfect gas as the working substance. ঠিক আছে, তাহলে কি হয়েছে? আইসোথার্মাল এক্সপ্যানশন ফলোড বাই তার পরের প্রসেসটা হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। এরপরে ছবি দিয়ে আমি দেখাচ্ছি, তখন আরো ভালো বুঝতে পারবি। তারপরেরটা আছে এইটার উল্টো প্রসেস আইসোথার্মাল কম্প্রেশন, তারপরেরটা এইটার উল্টো প্রসেস অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। এই প্রসেসে হিট ঢুকছে, এই প্রসেসে হিট বেরোচ্ছে। আচ্ছা, কার্নট ইঞ্জিনের মধ্যে এই চারটে জিনিস ম্যান্ডেটরি, একটা সিলিন্ডার, সোর্স, হিট ইনসুলেটিং স্ট্যান্ড এবং সিঙ্ক। কোনটার কি কাজ? সিলিন্ডারের কাজ আমি বলে দিলাম, যে পারফেক্টলি নন কন্ডাক্টিং ওয়াল হতে হবে, পারফেক্টলি কন্ডাক্টিং বেস হতে হবে, আর পারফেক্টলি নন কন্ডাক্টিং পিস্টন হুইচ মুভস উইদাউট ফ্রিকশন ইন দ্য সিলিন্ডার। সোর্সের কাজ কি? A reservoir maintained at a constant temperature T1 from which the engine can draw heat by perfect conduction. It has infinite thermal capacity and any amount of heat can be drawn from it
at constant temperature T1. Heat insulating stand টা কি জন্য দরকার? A perfectly non-conducting platform acts as a stand for adiabatic processes. আর সিঙ্ক টা কি জন্য দরকার? যার মধ্যে হিট বর্জন করবে, আর রিজার্ভার মেইনটেইনড এট এ কনস্ট্যান্ট লোয়ার টেম্পারেচার T2, always T2 টা less than T1, to which the heat engine can reject any amount of heat. So the thermal capacity of sink is infinite so that its temperature remains constant at T2 no matter how much heat is given to it. So having said that, আমরা এবার অরিজিনাল হিট ইঞ্জিনের পিভি ডায়াগ্রাম, কি ডায়াগ্রাম বলে এটাকে, ইন্ডিকেটর ডায়াগ্রাম আগের দিন বলছিলাম, এ যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এই মেথডটার দিকে ভালো মতো তাকা। আমি কিছু বলবো না, তোরা বলে বলে নিজে নিজে শিখবি। ফার্স্ট প্রসেস হচ্ছে এই খাতায় লিখছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ফার্স্ট প্রসেস হচ্ছে এই যে স্টেপ 1 A টু B তে এসছে। আচ্ছা, আগের দিন আমি পড়িয়েছিলাম অ্যাডিয়াব্যাটস আর স্টিপার দ্যান আইসোথার্মস। তাহলে এই পিভি ডায়াগ্রাম গুলো থেকে তোরা বল কোন দুটো আইসোথার্মাল প্রসেস আর কোন দুটো অ্যাডিয়াবেটিক প্রসেস? ADBC adiabatic. বল, অন্য আরেকজন বল। এই যে কার্নট সাইকেল আঁকা হয়েছে পিভি ডায়াগ্রাম, তার মধ্যে কোন দুটো আইসোথার্মাল, কোন দুটো অ্যাডিয়াবেটিক? এ থেকে বিতে যাচ্ছে আর হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো স্যার। জোরে বল। এ থেকে বিতে যাচ্ছে আইসোথার্মাল, আর ডি থেকে সি তে এটা আইসোথার্মাল, আর এ থেকে ডি তে যাচ্ছে, আর বি থেকে সি তে যাচ্ছে। কোন দুটো প্যারালাল লাইন আইসোথার্মাল আর কোন দুটো প্যারালাল লাইন অ্যাডিয়াবেটিক? এ বি আর ডিসি আইসোথার্মাল, আর এডি আর বিসি হচ্ছে। হ্যাঁ, এডি আর বিসি। ADRBC adiabatic. হ্যাঁ, Adiabatic. আইসোথার্মাল কিভাবে বুঝলি? আইসোথার্মাল কিভাবে বুঝলি? আইসোথার্মাল কোন প্রসেস গুলো? আইসো মানে সমান, থার্মাল মানে টেম্পারেচার। তাহলে দেখ, এই আইসোথার্মালের টেম্পারেচার হচ্ছে T1, এই আইসোথার্মালের টেম্পারেচার হচ্ছে T2। T2। ঠিক আছে? এইবার এই ছবিটার দিকে তাকা। এই চারটে পরপর প্রসেস আমি বলেছি। ফার্স্ট প্রসেস ইজ কল্ড কি, যেটা এই প্রসেস কি, আইসোথার্মাল। আচ্ছা, আগে এটা বলে নি, তারপরে ওইটাই যাচ্ছি। প্রথম প্রসেস আইসোথার্মাল এক্সপ্যানশন, কারণ ভিএটার থেকে ভিবিটা আয়তনে অনেক বেশি। তাহলে এইটা হচ্ছে আইসোথার্মাল তো ছিলই, সাথে কি হলো, গ্যাসটা এক্সপ্যান্ড করছে A to B. First process is isothermal expansion. The cylinder is first placed on the source so that the gas acquires the temperature T1 of the source. It is then allowed to undergo quasi-static expansion. As the gas expands, its temperature tends to fall. So heat passes into the cylinder through the perfectly conducting base, which is in contact with the source. The gas therefore undergoes slow isothermal expansion at the constant temperature T1. So the first process is isothermal expansion. Second process is adiabatic key. VC is greater than VB. তাহলে কি প্রসেস? Compression. হ্যাঁ, কম্প্রেশন কেন রে? VC is greater than VB.
এক্সপেনশন হচ্ছে। এটাও এক্সপ্যানশন হচ্ছে। ভিসিটা তো ভিভির থেকে বড়, তাহলে গ্যাসটা প্রথমে এইভাবে এক্সপ্যান্ড হলো, তারপরে এইভাবে এক্সপ্যান্ড হচ্ছে। ঠিক আছে, এই অ্যাডিয়াবেটিক প্রসেস বলে এখানে কোনো নেট হিট এক্সচেঞ্জ হলো না। তাহলে কি হলো, এটা কোন টেম্পারেচারে থাকলো? T2. The gas is allowed to undergo slow adiabatic expansion performing external work. তাহলে এই প্রসেস অ্যাডিয়াবেটিক প্রসেসের মাধ্যমে ওয়ার্ক ডান হলো। ওয়ার্ক ডান সবগুলো প্রসেসেই হচ্ছে, এই শেষে আমি ক্যালকুলেশনটা করছি। Performing external work at the expense of its internal energy until its temperature falls to T2, the same as that of the sink. এইবার মজাটা হচ্ছে এ বি আর বিসি এই দুটোই ছিল এক্সপ্যানশন। এইবার আমি প্রথমেই যে রিভার্সিবল প্রসেস পড়ালাম সেটাতে সিডি কোন প্রসেসের ইনভার্স প্রসেস? হ্যাঁ, প্রথমেই যে আমি রিভার্সিবল সাইকেল পড়ালাম সেখান থেকে বল সিডি এই প্রসেসটা কোন প্রসেসের এক্সাক্ট উল্টো প্রসেস? বল। Isothermal. হ্যালো, Isothermal. আইসোথার্মাল তো বোঝাই যাচ্ছে, T1 উপরেরটা T1 নিচেরটা T2, তো থ্রু আউট T2 এর উপরে যে কটা পয়েন্ট আছে সবগুলোই T2 টেম্পারেচারেই আছে, সুতরাং আইসোথার্মাল তো হলোই। আইসোথার্মাল এবিটা যেরকম এক্সপ্যানশন ছিল, সিডিটা সেরকম কি হয়ে গেল, কম্প্রেশন। কম্প্রেশন। তাহলে আইসোথার্মাল এক্সপ্যানশন হলে যদি Q1 অ্যামাউন্ট অফ হিট ঢোকে, তাহলে কম্প্রেশন হলে কি হবে, Q2 অ্যামাউন্ট অফ হিট বেরিয়ে যাবে। যেহেতু আমি বলেছিলাম রিভার্সাল হতে গেলে উল্টো প্রসেস হতে হবে একদম। তাহলে কি হবে, the cylinder is now removed from the insulating stand and is placed on the sink which is at the temperature T2. The piston is now very slowly moved inwards so that the work is done on the gas. The temperature tends to increase due to heat produced by compression. Since the conducting base of the cylinder is in contact with the sink, the heat developed passes to the sink and the temperature of the gas remains constant at T2. Thus, the gas undergoes isothermal compression at a constant temperature T2 and gives up some heat to the sink. যে কথাগুলো বলছি এই উপরের ছবিটার দিকে তাকালে বুঝতে পারবি। ফার্স্ট 1 to 2 আইসোথার্মালি আমি গ্যাসটাকে এক্সপ্যান্ড করছি। এক্সপ্যান্ড করাটা আমার এই আইসোথার্মাল প্রসেসটার উপরে ডিপেন্ড করে আছে। এইটার দিকে তাকা, এই যে এগুলো হচ্ছে পিস্টনের অবস্থা, আর এইটা হচ্ছে আমার কার্নট সাইকেলের বা কার্নট ইঞ্জিনের পিভি ইন্ডিকেটর ডায়াগ্রাম। তাহলে এই প্রসেসের সাথে এই প্রসেসগুলো মেলা, তাহলে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ফার্স্ট প্রসেস ছিল আইসোথার্মালি, এই হলুদটা হচ্ছে গ্যাস ছিল, সেটাকে এক্সপ্যান্ড করছি। এই প্রসেসে এই Q1 অ্যামাউন্ট অফ হিট ঢুকছে, এই যে এইটা ছিল Q1 অ্যামাউন্ট অফ হিট ঢুকছে। পরেরটা ছিল কি অ্যাডিয়াবেটিক্যালি, এই যেটুকু বাড়ালাম তার থেকে এই প্রসেসটা অ্যাডিয়াবেটিক প্রসেস, সেটা হচ্ছে 2 থেকে 3। তারপরেরটা উল্টো আইসোথার্মাল, যেটুকু গিয়েছিল সেখান থেকে আবার কম্প্রেস করছি, তার মানে উল্টো দিকে এইটা এলো। ফাইনালি কি হলো, অ্যাডিয়াবেটিক্যালিও কম্প্রেস করছি, তাহলে এইটা এলো। তাহলে 1 থেকে 2 হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন, 2 থেকে 3 হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, 3 থেকে 4 হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন, 4 থেকে 1 হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। তাহলে যেহেতু কমপ্লিট হলো, এটাকে একটা সাইকেল বলবো, সেই জন্য কার্নট সাইকেল না। ঢুকেছে মাথায়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এর করেসপন্ডিং টিএস ডায়াগ্রামটাও
এইখানে করা আছে, কিন্তু এখনো যেহেতু আমাদের এন্ট্রপির সাথে কোনো ইন্ট্রোডাকশন হয়নি, সেই জন্য জেনে রাখ পিভির করেসপন্ডিং টিএস ডায়াগ্রাম। নাম থেকেই বুঝতে পারছি যে যদি টি কনস্ট্যান্ট থাকে তাহলে এইটা হচ্ছে কি প্রসেস হবে, এই দুটো প্যারালাল লাইন যেখানে টি গুলো কনস্ট্যান্ট T1 আর T2 সেগুলো আইসোথার্মাল প্রসেস, আর এই দুটো স্ট্রেট লাইন যেগুলো হচ্ছে টি অ্যাক্সিস এর প্যারালাল সেগুলোতে হচ্ছে এস বা এন্ট্রপিটা কনস্ট্যান্ট, সেই জন্য সেগুলো হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। ঠিক আছে, আচ্ছা আপাতত আমাদের পিভি ডায়াগ্রামটা নিয়েই কারবার, এবং আমরা নেক্সট কার্নট ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করার চেষ্টা করব। এইটা আরো ভালো মতো বোঝানো আছে, দেখ এই প্রসেসের মাধ্যমে কিউএইচ ঢুকছে, এই যে হট রিজার্ভার থেকে তাপ গ্রহণ করছে, গ্রহণ করার জন্যই গ্যাস কখন এক্সপ্যান্ড করে, যখন আমি ভেতরের মলিকিউল গুলো টেম্পারেচার বাড়াই তখন এক্সপ্যান্ড করে। সেই জন্য এই যে হট রিজার্ভার থেকে সুন্দর দেখানো হয়েছে স্টেপ 1 আইসোথার্মাল এর টিএইচ, এইচ ফর হচ্ছে স্মল এইচ যেখানেই থাকবে মনে রাখবি ওটা হিট রিজার্ভার, স্মল সি যেখানেই থাকবে মনে রাখবি ওটা হিট সিঙ্ক বা কোল্ড রিজার্ভার, সি ফর কোল্ড রিজার্ভার। তাহলে এই প্রসেস গুলো হচ্ছে অ্যাডিয়াবেটিক, কোনো কিছু হয়নি, শুধু টি কমেছে, এই টেম্পারেচার থেকে এই টেম্পারেচারে কমেছে, এইখানে এই টেম্পারেচার থেকে এই টেম্পারেচার হয়েছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে স্কিম্যাটিক ডায়াগ্রাম অফ দা কার্নট ইঞ্জিন। এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট আজকের ক্লাসে যাব, সেটা হচ্ছে কিভাবে আমি এফিসিয়েন্সি বের করব। আচ্ছা, এই চারটে প্রসেসের যদি টোটাল ওয়ার্ক ডান আমি কম্পিউট করি, কি হবে, সামেশন অফ অল দা প্রসেসেস WI, WI মানে এই প্রসেসের জন্য W1, BC প্রসেসের জন্য W2, CD প্রসেসের জন্য W3, DA প্রসেসের জন্য W4। তিনটে ওয়ার্ক ডানের সাম করলে আমার নেট ওয়ার্ক ডান বেরোবে। রাইট, কোনো অসুবিধা নেই? হ্যালো, কেউ কি আছিস? হ্যাঁ স্যার, কথা বলিস না কেন? নেটওয়ার্ক প্রবলেম করছে স্যার যত। স্যার আপনার কথাটা একটু কেটে কেটে যাচ্ছিল। এখন শোনা যাচ্ছে? না স্যার, কেটে যাচ্ছে। Total work done is the sum of all the work done by the Carnot engine processes. So প্রথম যে প্রসেসটা ছিল W1, হ্যাঁ এইটার মধ্যে আমি ছবিটা আঁকিনি, তোদের খাতায় ছবিটা চোখের সামনে রাখ, নাহলে বুঝতে পারবি না, আমি বলছি। প্রথম যে প্রসেসটা ছিল যেটা আইসোথার্মাল এক্সপ্যানশন, যার মধ্যে দিয়ে Q1 অ্যামাউন্ট অফ হিট প্রবেশ করলো, তার জন্য ওয়ার্ক ডান আমার কি হবে, W1 কি বলেছিলাম আমি শুরুতেই, W ইকুয়ালস টু Q, টোটাল ওয়ার্ক ডানটা হিটে কনভার্ট হচ্ছে। তাহলে সেই অ্যামাউন্টটা কত, অ্যামাউন্টটা হচ্ছে এক্সপ্যানশন যা হয়েছে সেটা দেখ, ইন্টিগ্রেশনের লিমিটটা PdV VA টু VB, এই ছবিটা চোখের সামনে রাখ, খাতায় এই ছবিটা চোখের সামনে রাখ, রেখে এই ডেরিভেশনটা দেখাচ্ছি আমি, ইন্টিগ্রেশন VA টু VB PdV। ঠিক আছে, হ্যাঁ স্যার। আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি, PV ইকুয়ালস টু nRT, তাহলে P ইজ ইকুয়ালস টু কি nRT বাই V, সেটা বসিয়ে দিয়েছি। এবার ওইটা কোন আইসোথার্মের উপরে আছে, T1 আইসোথার্মের উপরে, তাহলে nR T1 ডিভাইডেড বাই V, এগুলো V এর ফাংশন নয়, বাইরে চলে এলো, ইন্টিগ্রেশনের ভেতরে রয়ে গেল dV বাই V, আলটিমেটলি হয়ে গেল nR T1 ln VB বাই VA। কোনো অসুবিধা নেই? না। নেক্সট W2 প্রসেস, কি প্রসেস ওটা, অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। একইভাবে ইন্টিগ্রেশন VB টু VC PdV করলাম, কিন্তু এই ক্ষেত্রে PV ইকুয়ালস টু nRT বসানোর বদলে কি বসাবো, PV টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। রাইট, শুনতে পাচ্ছিস না পাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ Yes, হ্যাঁ। sir. তাহলে কি বসালাম, P
পি এর জায়গায় বসাবো কে বাই ভি টু দি পাওয়ার গামা, কে টাকে বাইরে নিয়ে এলাম, আগের দিনের মতো ইন্টিগ্রেশন চলে এসছে, ভি টু দি পাওয়ার গামাকে ইন্টিগ্রেট করব ভিবি টু ভিসির মধ্যে, ঠিক যেরকম লিখেছি ওই রকম আসবে, 1 মাইনাস গামা 1 আপন ভিসি টু দি পাওয়ার গামা মাইনাস 1 মাইনাস 1 আপন ভিবি টু দি পাওয়ার গামা মাইনাস 1, কে বাই 1 আপন গামা। আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমি দেখাচ্ছি, এই যে এই ছবিটা আরেকবার যা, এই ছবিটায় বি আর সি একটা হচ্ছে অ্যাডিয়াবেট, ডি আর এ হচ্ছে একটা অ্যাডিয়াবেট, তাই তো? বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। বি আর সি সেম অ্যাডিয়াবেটের উপরে আছে, ডি আর এ সেম অ্যাডিয়াবেটের উপরে আছে, তাহলে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা যদি বি পয়েন্টে অ্যাপ্লাই করি কি হবে তাহলে পিবি ভিবি টু দি পাওয়ার গামা, সেইটাই যদি আবার সি অ্যাডিয়াবেটের উপরে প্রয়োগ করি তাহলে কি হবে পিসি ভিসি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, দুটো কনস্ট্যান্টই এক, তাই তো? হ্যাঁ স্যার। ভালো মতো বোঝ, বি আর সি সেম অ্যাডিয়াবেটের উপরে আছে, একইভাবে ডি আর এ সেম অ্যাডিয়াবেটের উপরে আছে, তাহলে এইটা আমরা লিখতে পারি পিসি ভিসি টু দি পাওয়ার গামা আর পিবি ভিবি টু দি পাওয়ার গামা, এটা হচ্ছে সেম কনস্ট্যান্ট। এইটা যদি হয় তাহলে পরের লাইনেই 1 আপন ভিসি টু দি পাওয়ার গামা মাইনাস 1 কে পিসি ভিসি লিখে দেওয়া যায়, আর এইটাকে একইভাবে পিবি ভিবি লিখে দেওয়া যায়। সরি, এখানে আগের দিনের মতো আবার ভুল করেছি, এটা কে হবে না, এটা 1 হবে, কে এটাকে ভেতরে ঢুকিয়ে দেওয়া আছে, এটা 1 হবে। তাহলে এখানে মাইনাস সাইনটা উল্টো করে দিলে পিবি ভিবি মাইনাস পিসি ভিসি ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এইবার আবার দেখ পিবি ভিবি বি পয়েন্টটা আবার হচ্ছে টি1 আইসোথার্মের উপরে আছে, তাহলে পিভি ইজ ইকুয়ালস টু এনআর টি1 লিখতে পারবো, আর সি পয়েন্টটা হচ্ছে টি2 আইসোথার্মের উপরে আছে, তাহলে পিসি ভিসি ইকুয়ালস টু এনআর টি2 লিখতে পারবো, পারবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। হুম। বি পয়েন্টটা টি1 আইসোথার্মের উপরে আছে, তাহলে পিবি ভিবি ইজ ইকুয়ালস টু এনআর টি1 লিখতে পারবো, পিসি ভিসি ইকুয়ালস টু এনআর টি2 লিখতে পারবো, না টি2 এনআর দুটো থেকেই কমন চলে এলো, ভেতরে লিখতে পারবো টি1 মাইনাস টি1 মাইনাস টি2। তাহলে লাস্ট কি প্রসেস লিখবো আমি, এন বাই আর ওভার গামা মাইনাস 1, এটাকে আমি সিভি লিখবো, সিভি স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম, লিখেছেন স্যার ওটা? সিভি সিভি সিপি সিভি সিভি। আচ্ছা আচ্ছা। আর মাইনাস আর বাই আর মাইনাস ওয়ানটাকে সিভি লিখতাম। না না আর বাই গামা মাইনাস 1 ওটা। হ্যাঁ আর আর ওভার গামা R by মাইনাস gamma। 1 কে সিভি হ্যাঁ। লিখেছি। হুম। স্যার হয়ে গেছে। কেন লিখেছি বুঝতে পেরেছিস তো? আর হচ্ছে সিপি মাইনাস সিভি, গামা হচ্ছে সিপি বাই সিভি, তাহলে আর ওভার গামা মাইনাস 1 সিপি মাইনাস সিভি ডিভাইডেড বাই নিচে সিভি, উপরে হচ্ছে সিপি মাইনাস সিভি। হলো? হ্যাঁ স্যার। তাহলে এন সিভি টাইমস টি1 মাইনাস টি2, তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের ওয়ার্ক ডান হলো W2
NCV টাইমস T1 মাইনাস T2। তাহলে দুটো এক্সপ্যানশনের আমি ওয়ার্ক ডান ক্যালকুলেট করে ফেললাম, আইসোথার্মালের আর অ্যাডিয়াবেটিকের। নেক্সট দুটো বাকি থাকলো কি, কম্প্রেশনের জন্য ওয়ার্ক ডান গুলো ক্যালকুলেট করতে হবে। নেক্সট পেজে চলে যা। W3 হচ্ছে একইভাবে W3 হচ্ছে VC টু VD PDV, একইভাবে মাইনাস কিভাবে এলো, যদি উল্টে দিই VC ওপরে VD নিচে করে দিই তাহলে এটা মাইনাস চলে আসবে, মাইনাস nRT2 ln VC বাই VD। আর W4 টা একইভাবে কম্প্রেশন, যেহেতু VD টু VA PDV, একইভাবে একই আইসোথার্মের উপরে লাগিয়ে এইটা এলো এইটা, কিন্তু উইথ এ নেগেটিভ সাইন, সেম এসছে উইথ এ নেগেটিভ সাইন। তাহলে মাইনাস NCV T1 মাইনাস T2। আগেরটা এসছিল NCV T1 মাইনাস T2, পরেরটা এলো NCV T1 মাইনাস T2 উইথ এ নেগেটিভ সাইন। তাহলে আমি যখন W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4 করব, তখন W2 আর W4 কেটে যাচ্ছে, কারণ একে অপরের তাই তো। সেম এসছে উইথ এ নেগেটিভ সাইন, এইখানে কোনো নেগেটিভ ছিল না। তাহলে দুটো যোগ করে অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে এক্সপ্যানশন এবং কম্প্রেশনের জন্য ওয়ার্ক ডান একে অপরের নেগেটিভ এসছে, তাহলে কেটে গেল। ফাইনালি পড়ে থাকলো আইসোথার্মালের ক্ষেত্রে এক্সপ্যানশন আর কম্প্রেশনের জন্য যে ওয়ার্ক ডান হয়েছে। তাহলে দুটো তুই সিম্পলি বসিয়ে দে, এই দুটো করে এই টার্মটা এলো nRT1 ln VB বাই VA মাইনাস nRT2 ln VC বাই VD, যেহেতু W2 is equals to minus W4। এই অবধি কোনো অসুবিধা নেই তো? খাতায় করছিস তো? হ্যাঁ স্যার। কোথাও তো বলছিস না কোনো অসুবিধা হচ্ছে। হয়েছে এই অবধি? W equals to হয়েছে? হয়েছে না হয়নি? কেউ কিছু বলছে না কেন? স্যার দাঁড়ান একটুখানি বাকি। হ্যাঁ স্যার হয়েছে। হয়েছে। লাস্ট আমি যেটা করব, এই VB বাই VA আর BC বাই VD এই রেশিও গুলো বের করে সমান দেখাবার চেষ্টা করব। কোনটা থেকে P V টু দি পাওয়ার গামার করেসপন্ডিং টিভি রিলেশন হচ্ছে T V টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার আগেই বলেছিলাম যে B আর C টা সেম অ্যাডিয়াবেটের উপরে আছে, A আর D টাও সেম অ্যাডিয়াবেটের উপরে আছে। তাহলে সেইখানে যদি আমি T V টু দি পাওয়ার গামা মাইনাস 1 কনস্ট্যান্ট বলি, তাহলে লিখতে পারি T1 VB টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 VC টু দি পাওয়ার গামা মাইনাস 1। পারি? T V টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট দেখাবো। তাহলে এই ইকুয়েশন থেকে বলতে পারি T1 VB টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 VC টু দি পাওয়ার গামা মাইনাস 1। পারি বলতে? স্যার এটা বুঝতে পারলাম না, একবার বলুন। হ্যাঁ স্যার এটা বুঝলাম না। BC টা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস, তাই তো? হ্যাঁ তাহলে B পয়েন্টের উপরে ফোকাস কর। এটা Okay. একই সাথে অ্যাডিয়াবেটের উপরে আছে, আবার T1 আইসোথার্মালের উপরে আছে। হুম। তাহলে B পয়েন্টে যদি আমি T V টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট বলি, তাহলে কি বলবো? T1 VB টু দি পাওয়ার গামা মাইনাস 1। যেখানে আমার পয়েন্টটা রাখা আছে সেটা দিয়ে ভাবার চেষ্টা কর। B পয়েন্টের উপরে, B পয়েন্টটা একই সাথে অ্যাডিয়াবেটিক প্রসেস অ্যাজ ওয়েল অ্যাজ T1 আইসোথার্মের উপরে আছে। তাহলে T1 VB টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু T2 VC টু দি পাওয়ার গামা মাইনাস 1।
কারণ বিসিটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোরা বোঝা এবার কি বুঝেছিস? যেহেতু বি পয়েন্টে জোরে বল। যেহেতু বি পয়েন্টে একসাথে অ্যাডিয়াবেটিক আবার টি1 এর উপর মানে অবস্থিত, তাই তার জন্য বি পয়েন্টে হবে ভিবি ভিবি টু দি পাওয়ার গামা মাইনাস টি1, আর সেম সি পয়েন্টের ক্ষেত্রে হবে ভিসি টু দি পাওয়ার গামা মাইনাস টি2। কি সব বলছিস? গামা মাইনাস 1, সরি ভুল করে দিয়েছি। আবার বল, ভিসি ইকুয়েশনটা বল। ইকুয়েশনটা বল। ভিবি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু টি1, হ্যাঁ, আর নিচের ক্ষেত্রে ভিসি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু টি2। টি2টা কোথায় গেল? হ্যাঁ, টি2 মানে ভিসি টু বুঝেছিস দি তাহলে? পাওয়ার সবাই গামা মাইনাস বুঝেছিস? 1 ইন্টু টি2। বুঝেছিস সবাই? হ্যাঁ স্যার। এই কারা কারা আছে সবাই তো চলে গিয়েছে। অয়ন বল, এই অয়ন বল, অয়ন আছিস? হ্যাঁ স্যার আছি। তাহলে সেম একই ভাবে ভিডি আর ভি এর জন্য একই ইকুয়েশন কি হবে? ডি আর এর জন্য সেম ইকুয়েশনটা কিভাবে লিখবো? ভি এ টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু টি1। জোরে জোরে শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ভি এ টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু টি1 আর ভিডি ইন্টু টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু টি2। গুড। এবার এই দুটো ইকুয়েশনকে ডিভাইড করে দে, ভাগ করে দে। তাহলে সিম্পলি ভিবি বাই ভিএ ইজ ইকুয়ালস টু ভিসি বাই ভিডি চলে আসবে। এই দুটো ইকুয়েশনকে ডিভাইড করে দিলে ভিবি বাই ভিএ ইজ ইকুয়ালস টু ভিসি বাই ভিডি চলে আসবে। তাহলে এই যে এই দুটো যদি সেম রেশিও হয়, যেটা আমরা ডাব্লিউ তে পেলাম, এই দুটো যদি সেম রেশিও হয়, তাহলে পরের লাইনে আমি করতে পারবো এইটাকে টোটাল কমন নিয়ে নেব, ভি এল এন ভিবি বাই ভিএ লিখব, রাইট? এইবার ফাইনালি এফিসিয়েন্সি ইটা ইজ ইকুয়ালস টু ওয়ার্ক আউটপুট ডিভাইডেড বাই হিট ইনপুট। ওয়ার্ক আউটপুটটা এত কষ্ট চরিত্র করে বের করলাম, এনআর টি1 মাইনাস টি2 এলএন ভিবি বাই ভিএ, আর কিউ1টা হচ্ছে একদম ফার্স্টে বের করে রেখেছি, এনআর টি1 এলএন ভিবি বাই ভিএ। তাহলে ওটা দিয়ে ভাগ দিয়ে দে। এনআর কেটে যাচ্ছে উপরে নিচে, এলএন ভিবি বাই ভিএ কেটে যাচ্ছে উপরে নিচে, থাকছে টি1 মাইনাস টি2 ওভার টি1। তাহলে ডিভাইড করে দিলে 1 মাইনাস টি2 upon টি1। This is the equation that shows the efficiency of the Carnot engine depends only on the temperatures of the source and the sink. The working substance has no role in determining eta. তাহলে only temperature difference of the source and the sink T1 minus T2 is the only deciding factor to determine eta. ওকে স্যার। তাহলে বেসিক যে এফিসিয়েন্সি ফান্ডাটা ছিল ওইটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস কিউ2 বাই কিউ1, সেইটা কমপ্লিটলি কনভার্ট হয়ে কিউ ছিল হচ্ছে হিট, সেইটা কার্নট ইঞ্জিনের ক্ষেত্রে হিটটা কনভার্ট হয়ে গেল টেম্পারেচারে 1 আপন টি2 বাই টি1। আচ্ছা, এই ইটা ইকুয়ালস টু 1 আপন টি2 বাই টি1, এটা থেকে খুব ইম্পর্টেন্ট একটা অবজারভেশন করা যায়।
এটা একটু আগেই বললাম কেন 100% হতে পারে না। এইটা হচ্ছে কার্নট সাইকেলের এফিসিয়েন্সি হলো। তাহলে ইটাটা আমি 1 কখন পাবো? when my T2 টা হচ্ছে 0 কেলভিন, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। যখন সিঙ্কটা 0 কেলভিনে থাকবে তখনই একমাত্র ইটাটা 1 পাবো। one. The temperature of the sink is at absolute 0 degrees. In practice, it is never possible to reach absolute 0, and hence 100% conversion of heat engine into mechanical work is not possible. Very important. 100% conversion of heat energy into mechanical work is not possible. Again, অন্য আরেকটা observation, the efficiency is minimum or 0. তখন efficiency When T1 equals to T2. দেখলাম When efficiency T1 is equals to minimum or T2. 0 when T1 equals to T2, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। T1 equals to T2, that is the temperature of the source is equal to the temperature of the sink, then eta equals to 0, that is the engine does not work. এটা ফিজিক্যালি পসিবল? কোনোটাই পসিবল না, এগুলো শুধু অবজারভেশন এই ইকুয়েশনটা থেকে। আচ্ছা। তো বললাম the efficiency is independent of the nature of the working substance and only depends upon the temperature of the source and the sink. তাহলে ইঞ্জিন ওয়ার্ক করবে না তখন যখন সোর্স আর সিঙ্ক সেম টেম্পারেচার হয়ে যাবে। So the Carnot's engine, heat engine, is perfectly reversible. It can be operated in the reverse direction also. Then it works as an refrigerator. উল্টো দিকে যদি কাজ করে সেটা পরের দিন পড়াবো, তাকে হিট ইঞ্জিন না বলে রেফ্রিজারেটর বলবে, যেখানে হিট Q2 is taken from the sink and external work is done on the working substance, and heat Q2 is rejected to the source at a higher temperature, which is the principle of a refrigerator rather than the heat engine.